দ্বাদশ শ্রেণীর অর্থনীতি ক্লাসে সবাইকে স্বাগতম। আমাদের পাঠ্য অর্থনীতি প্রথম পত্র, দ্বাদশ শ্রেণী, নবম অধ্যায়, যার নাম সামগ্রিক আয় ও ব্যয়। আজকের পাঠ 1। সঙ্গে আছি আমি নাবিলা নাসরিন, প্রভাষক, অর্থনীতি বিভাগ, কুমিল্লা সরকারি সিটি কলেজ, কুমিল্লা। আজকে আমরা যে বিষয়গুলো পড়ব সেগুলো হচ্ছে সামগ্রিক আয় কি, মোট দেশজ উৎপাদন বলতে আমরা কি বুঝি, মোট জাতীয় আয় বলতে কি বোঝা যায়, নিট জাতীয় আয় এবং নিট দেশজ উৎপাদন। প্রথমে আমরা যে বিষয়টি দিয়ে শুরু করব সেটি হচ্ছে সামগ্রিক আয় বা এগ্রিগেট ইনকাম। সামষ্টিক অর্থনীতির একটি গুরুত্বপূর্ণ ধারণা হচ্ছে সামগ্রিক আয়। ব্যক্তি খাতে বা ব্যক্তিগত জীবনে যেমন আয় হিসাব করতে হয়, তেমনি একটি দেশ বা অর্থনীতির জন্য তার সামগ্রিক আয়ও হিসাব করাটি গুরুত্বপূর্ণ। এই সামগ্রিক আয় বলতে আমরা কি বুঝি? সামগ্রিক আয় বলতে আমরা বুঝি কোনো নির্দিষ্ট সময়ে একটি দেশ বা অঞ্চলে সকল ব্যক্তি, দল বা গোষ্ঠীর সকল ধরনের অর্থনৈতিক কার্যক্রম থেকে উৎসারিত আয়ের সমষ্টিকে জাতীয় আয় বা সামগ্রিক আয় বলে। সামগ্রিক আয়কে মূলত 3 দিক থেকে সংজ্ঞায়িত করা হয়। একটি হচ্ছে উৎপাদনের দিক থেকে, আয়ের দিক থেকে এবং ব্যয়ের দিক থেকে। তবে যে দিক থেকেই ব্যাখ্যা করা হোক না কেন, সর্ব অবস্থায় বা সর্বদিক থেকেই সামগ্রিক আয় সমান হয়। কেন? কারণ যা উৎপাদন হয় তাই আয় হিসেবে বণ্টন করা হয় এবং সেই আয় ব্যয় হিসেবে ব্যয় করা হয়। যেভাবেই সংজ্ঞা দেওয়া হোক না কেন, সামগ্রিক আয় সমান হয়। তাহলে প্রথমে আমরা দেখি যে উৎপাদনের দিক থেকে সামগ্রিক আয় বলতে আমরা কি বুঝি। উৎপাদনের দিক থেকে সামগ্রিক আয় বলতে আমরা বুঝি কোনো নির্দিষ্ট সময়ে, সাধারণত একটি আর্থিক বছরে, কোনো দেশে বিদ্যমান সম্পদকে ব্যবহার করে যে পরিমাণ চূড়ান্ত দ্রব্য ও সেবা উৎপন্ন হয় তার বাজার মূল্যের সমষ্টিকে সামগ্রিক আয় বা জাতীয় আয় বলে। এখানে চূড়ান্ত দ্রব্য বলতে বোঝায় আলোচ্য সময়ে যে সকল দ্রব্য অন্য দ্রব্য উৎপাদনের কাঁচামাল হিসেবে ব্যবহৃত হয় না, বরং ভোগ্যদ্রব্য হিসেবেই ব্যবহৃত হয়। অর্থাৎ যা অন্য কোনো দ্রব্য উৎপাদনে ব্যবহৃত হয় না তাকে আমরা চূড়ান্ত দ্রব্য বলি। একটি উদাহরণের মাধ্যমে আমরা ব্যাপারটি আরো পরিষ্কারভাবে বুঝতে পারি। মনে করি একটি অর্থনীতিতে n সংখ্যক খাত রয়েছে। সেই n সংখ্যক খাতে x1, x2, x3 এভাবে xn পর্যন্ত দ্রব্য এবং সেবা উৎপাদিত হয়, যার দাম যথাক্রমে pn, p1, p2, p3 থেকে pn পর্যন্ত। তাহলে ওই অর্থনীতিতে সামগ্রিক আয় বা এগ্রিগেট ইনকাম বা যা আমরা AI দ্বারা প্রকাশ করে থাকি হবে y সমান সমান p1 x1 প্লাস p2 x2 প্লাস p3 x3 ডট ডট pn xn। এই সব দ্রব্য x1 থেকে শুরু করে xn দ্রব্যের দামের সাথে গুণ করে আমরা গুণ করার পর যোগ করলে অর্থাৎ সামেশন pi xi, যদি n সংখ্যক খাত এবং pi এবং i পরিমাণ দ্রব্য থাকে তাহলে আমাদের সামগ্রিক আয়ের পরিমাণ হবে pi xi। এখানে এই সামেশন হচ্ছে যোগীকরণ, এই চিহ্নটি হচ্ছে যোগীকরণ চিহ্ন। অর্থাৎ আমরা প্রথমে x1 এর সাথে p1 গুণ করেছি, p এর সাথে x মানে দামের সাথে তার উৎপাদিত দ্রব্যের পরিমাণকে গুণ করেছি এবং এরপরে সবগুলো যোগ করেছি। অর্থাৎ আমাদের সামগ্রিক আয়ের পরিমাণ pi xi। এর পরবর্তীতে আমরা দেখব আয়ের দিক থেকে সামগ্রিক আয় বলতে আমরা কি বুঝি।
বিদেশ থেকে প্রাপ্ত আয় সহ সমাজের বস্তুগত আয়ের অংশ যা অর্থ দ্বারা পরিমাপ করা যায় তাকে সামগ্রিক আয় বলে। এই সংজ্ঞাটি দিয়েছেন বিখ্যাত অর্থনীতিবিদ অধ্যাপক পিগু। অর্থাৎ বিদেশ থেকে যে পরিমাণ আয় হয় এবং সমাজে যে পরিমাণ আয় হয়, অর্থাৎ যে আর্থিক আয়, তার সমষ্টিকে আমরা বলছি সামগ্রিক আয়। এই সংজ্ঞা অনুযায়ী সামগ্রিক আয় বলতে আমরা বুঝি একটি অর্থনীতিতে মোট যে পরিমাণ খাজনা, মোট যে পরিমাণ মজুরি, মোট যে পরিমাণ সুদ এবং মোট যে পরিমাণ মুনাফা অর্জিত হয় তার যোগফলকে সামগ্রিক আয় বলে। পরবর্তীতে ব্যয়ের দৃষ্টিকোণ থেকে যদি আমি দেখি, সামগ্রিক আয় বলতে বোঝায় সামগ্রিক আয় হলো কোনো নির্দিষ্ট সময়ে সমাজের মোট ভোগ ব্যয় এবং বিনিয়োগ ব্যয়ের সমষ্টি। এই সংজ্ঞাটি দিয়েছেন অর্থনীতিবিদ ফিশার। অর্থাৎ তার মতে মানুষ যা আয় করে তার সমস্তটি ভোগ ব্যয় এবং বিনিয়োগ ব্যয়ে ব্যয় করে। তাই একটি সমাজে বা অর্থনীতিতে যদি আমরা ব্যয়গুলো যোগ দেই তাহলেই তা মোট আয়ের সমান হয়। তাই ব্যয় থেকেই আমরা আয় বের করতে পারি। তার ভাষ্যমতে সামগ্রিক আয় সমাজের মোট ভোগ ব্যয় এবং সমাজের মোট বিনিয়োগ ব্যয়ের সমষ্টি। আমরা এতক্ষণ যে বিভিন্ন সংজ্ঞা বিশ্লেষণ করলাম তা থেকে বলা যায় কোনো নির্দিষ্ট সময়, সাধারণত 1 বছরে, কোনো দেশে জনগণের অর্থনৈতিক কর্মকাণ্ডের ফলে যে পরিমাণ চূড়ান্ত দ্রব্য ও সেবা উৎপাদিত হয় তার অর্থমূল্যকে সামগ্রিক আয় বলে। উল্লেখ্য যে সামগ্রিক আয় ধারণার মধ্যে উৎপাদনে নিয়োজিত সকল উপকরণের আয়, যেমন মজুরি, খাজনা, মুনাফা ইত্যাদি, ব্যবসার পরোক্ষ কর এবং মূলধন ব্যয় সবই অন্তর্ভুক্ত হয়। অর্থাৎ এই আয়ের ভিতরে আমরা পরোক্ষ কর এবং মূলধন ব্যয় অন্তর্ভুক্ত। এই হচ্ছে আমাদের মূলত আমরা একটি অর্থনীতিতে বা আমাদের অর্থনীতির পরিসংখ্যান থেকে সামগ্রিক আয় যে দুটি নির্দেশক থেকে জানতে পারি সেটি হচ্ছে একটি মোট দেশজ উৎপাদন বা গ্রস ডোমেস্টিক প্রোডাক্ট এবং আরেকটি হচ্ছে মোট জাতীয় আয় বা গ্রস ন্যাশনাল প্রোডাক্ট বা ইনকাম। প্রথমে আমরা দেখব মোট দেশজ উৎপাদন বা গ্রস ডোমেস্টিক প্রোডাক্ট কিভাবে গণনা করা হয় বা তা বলতে আমরা কি বুঝি। মূলত কোনো নির্দিষ্ট সময়ে একটি দেশের অভ্যন্তরে মোট যে পরিমাণ দ্রব্য ও সেবা সামগ্রী উৎপাদিত হয় তার বাজার মূল্যের সমষ্টিকে মোট দেশজ উৎপাদন বলে। একটি উদাহরণ আমরা দেই, নিচের টেবিলটি আমরা যদি দেখি, ছকটি যদি দেখি তাহলে দেখব প্রথম ঘরে আমরা দেখাচ্ছি একটি দেশে, এটি একটি কাল্পনিক ছক। দ্রব্য এবং সেবা দেখি যে একটি অর্থনীতিতে আমরা একটি কাল্পনিক অর্থনীতিতে দেখতে পাই 100 কেজি চাল, 50 কেজি পেঁয়াজ এবং 200 গজ কাপড় উৎপাদিত হয় এবং প্রতি কেজি চালের দাম 50 টাকা, প্রতি কেজি পেঁয়াজের দাম 80 টাকা এবং প্রতি গজ কাপড়ের দাম 40 টাকা। প্রতি কেজি চালের দাম যদি 50 টাকা হয় তবে 100 কেজি চালের দাম 5000 টাকা। প্রতি কেজি পেঁয়াজের দাম যদি 80 টাকা হয় তবে 50 কেজি পেঁয়াজের দাম 4000 টাকা এবং প্রতি গজ কাপড়ের দাম যদি 40 টাকা হয় তবে 200 গজ কাপড়ের দাম 8000 টাকা। এই 5000, 4000 এবং 8000 আমি যদি যোগ দেই তাহলে হচ্ছে 17000 টাকা। অর্থাৎ আমাদের এই কাল্পনিক অর্থনীতিতে মোট দেশজ উৎপাদন বা জিডিপির পরিমাণ 17000 টাকা। জিডিপি গণনার ক্ষেত্রে যে বৈশিষ্ট্যগুলো রয়েছে সেগুলো হচ্ছে, প্রথমত শুধুমাত্র নিজ দেশের ভৌগোলিক সীমার মধ্যে উৎপাদিত চূড়ান্ত দ্রব্য এবং সেবা সামগ্রী বিবেচনা করা হয়। দেশের বাইরে যে নাগরিকেরা থাকেন তাদের উপার্জন এখানে বিবেচ্য নয়। ভৌগোলিক সীমানায় বসবাসরত বিদেশি নাগরিকদের উপার্জন জিডিপিতে অন্তর্ভুক্ত হয়।
এই বৈশিষ্ট্য অনুযায়ী জিডিপি কে তাহলে আমরা লিখতে পারি, সূত্র হিসেবে লিখতে পারি উৎপাদিত দ্রব্য ও সেবার মূল্য যোগ বিদেশি নাগরিকদের আয় বিয়োগ বিদেশে অবস্থানরত নাগরিকদের আয়। এই হচ্ছে জিডিপির সংজ্ঞা। অর্থাৎ একটি দেশের ভৌগোলিক সীমার মধ্যে উৎপাদিত দ্রব্য এবং সেবা সামগ্রী জিডিপির ক্ষেত্রে বিবেচ্য। এর মধ্যে দেশি হোক বা বিদেশি নাগরিক যার দ্বারাই উৎপাদিত হোক না কেন। একটি বদ্ধ অর্থনীতিতে অর্থাৎ ক্লোজড ইকোনমি বলতে আমরা বুঝি বা বদ্ধ অর্থনীতি বলতে আমরা বুঝি যে অর্থনীতিতে শুধুমাত্র দেশের ভিতরেই লেনদেন করা হয়, আন্তর্জাতিক পর্যায়ে কোনো লেনদেন করা হয় না। সেক্ষেত্রে জিডিপি হচ্ছে সি প্লাস আই প্লাস জি। এখানে সি হচ্ছে ভোগ ব্যয়, আই হচ্ছে বিনিয়োগ ব্যয় এবং জি হচ্ছে সরকারের ব্যয়। এবং একটি উন্মুক্ত অর্থনীতিতে অর্থাৎ শুধুমাত্র দেশের মধ্যে লেনদেন না করে যার বিদেশের সাথেও অন্য দেশের সাথেও লেনদেন করা হয় যে অর্থনীতি তাকে উন্মুক্ত অর্থনীতি বলে। অর্থাৎ আমদানি এবং রপ্তানি হয়। সেক্ষেত্রে আমরা লিখতে পারি জিডিপি ইকুয়ালস টু সি প্লাস আই প্লাস জি প্লাস এক্স মাইনাস এম। এক্স হচ্ছে রপ্তানি আয়, এম হচ্ছে আমদানি মূল্য। অর্থাৎ রপ্তানি থেকে আমদানি মূল্য বাদ দিলে যা থাকে সেটি হচ্ছে, যদি রপ্তানি বড় হয়, রপ্তানি আয় বেশি হয় তাহলে নিট রপ্তানি, এবং যদি নিট রপ্তানিকে উন্মুক্ত অর্থনীতিতে ধরা হয় জিডিপির অংশ হিসেবে। পরবর্তীতে আমরা দেখব, এতক্ষণ আমরা পড়লাম মোট দেশজ উৎপাদন বা গ্রস ন্যাশনাল ডোমেস্টিক প্রোডাক্ট। এখন আমরা দেখব নিট দেশজ উৎপাদন বা নেট ডোমেস্টিক প্রোডাক্ট। কোনো নির্দিষ্ট সময়ে কোনো অর্থনীতিতে চূড়ান্ত পর্যায়ে দ্রব্য ও সেবার আর্থিক মূল্য থেকে মূলধন সামগ্রীর ব্যবহারজনিত ব্যয় বাদ দিলে যা থাকে তাই নিট জাতীয় উৎপাদন বা নেট ডোমেস্টিক প্রোডাক্ট। এখানে অপচয় মূল্য বলতে আমরা কি বুঝি সেটা একটু জানা প্রয়োজন। এখানে অপচয় মূল্য বলতে আমরা বুঝি মূলধন ব্যবহারজনিত কারণে প্রতি বছর ক্ষয়প্রাপ্ত হয় বা মূলধনের ব্যবহার মূল্য হ্রাস পায়। এই হ্রাসকৃত মূল্যকে অপচয় মূল্য বলে। যে পরিমাণ মূল্য হ্রাস পায় সেটি হচ্ছে আমাদের ক্ষতি। তাই আমাদের মূল আয় থেকে বা উৎপাদন থেকে এই ক্ষতিকে বাদ দিতে হয়। তাই আমরা লিখতে পারি এনডিপি বা নেট ডোমেস্টিক প্রোডাক্ট সমান জিডিপি মাইনাস ডেপ্রিসিয়েশন কস্ট বা অপচয় মূল্য। নিট দেশজ উৎপাদন মোট দেশজ উৎপাদনের চেয়ে সবসময় কম হয়। পরবর্তীতে আমরা দেখব মোট জাতীয় আয় বা গ্রস ন্যাশনাল প্রোডাক্ট বা ইনকাম, যাকে সংক্ষেপে আমরা জিএনপি বা জিএনআইও বলে থাকি। কোন নির্দিষ্ট সময়ে দেশের নাগরিক কর্তৃক দাবিকৃত দেশীয় ও বৈদেশিক উৎস হতে সংগৃহীত মূল্য সংযোজনকে জিএনআই বলে। জিএনআই মোট দেশজ উৎপাদন, জিএনআই বা জিএনপি মোট দেশজ উৎপাদন বা বৈদেশিক উৎস হতে প্রাপ্ত আয়কে প্রাথমিকভাবে অন্তর্ভুক্ত করে। তাই জিএনআই কে আমরা লিখতে পারি জিডিপির সাথে, দেশের মোট জিডিপির সাথে যদি আমি বিদেশে অবস্থানরত দেশীয় নাগরিকদের আয় যোগ করি এবং দেশে অবস্থানরত বিদেশি নাগরিকদের আয় যদি বাদ দিই তাহলে আমরা যা পাই সেটি হচ্ছে জিএনআই। একটি বদ্ধ অর্থনীতিতে অর্থাৎ ক্লোজড ইকোনমিতে জিএনআই এবং জিডিপি সমান। জিএনআই বা জিএনপির বৈশিষ্ট্যগুলো হচ্ছে শুধুমাত্র চূড়ান্ত দ্রব্য ও সেবা ধরা হয়, প্রাথমিক এবং মাধ্যমিক দ্রব্য বাদ দিতে হয়। দেশে ও দেশের বাইরে অবস্থিত দেশীয় নাগরিকদের সৃষ্ট
আর্থিক অবদান অন্তর্ভুক্ত হয় এবং দেশের ভিতরে অবস্থিত বিদেশিদের অর্জিত আয় ধরা হয় না। দ্রব্য সামগ্রীর দাম থেকে পরোক্ষ কর বাদ দিতে হয়। জিএনআই একটি আর্থিক বিষয়। জিএনআই হিসাব করার সময় দ্রব্য সামগ্রীর দাম যদি চলতি বাজার মূল্য ধরা হয়, সেক্ষেত্রে তাকে চলতি বাজার মূল্যে জিএনআই বলা হয়। এবং জিএনআই একটি প্রবাহ ধারণা, অর্থাৎ এটি সবসময় চলতেই থাকে। এটি দুই দিক থেকে ব্যাখ্যা করা হয়। একটি হচ্ছে উৎপন্ন দ্রব্য থেকে, যা আমরা প্রথম সংজ্ঞাতে পড়েছি, এবং উৎপন্ন দ্রব্য এবং সেবা প্রবাহ, এবং আরেকটি হলো আয়, যা আমরা প্রথমেই পড়েছি। জিএনআই মূলত দুই প্রকার, একটি হচ্ছে আর্থিক জিএনআই এবং আরেকটি হচ্ছে প্রকৃত জিএনআই। আর্থিক জিএনআই বলতে আমরা বুঝি চলতি বাজার মূল্যে যখন জিএনআই জাতীয় হিসাব করা হয় তখন তাকে আর্থিক জিএনআই বলে। অর্থাৎ চলতি বাজার মূল্যে যখন জিএনআই হিসাব করা হয় তখন তাকে আর্থিক জিএনআই বলে। এটিকে দামের সাথে সমন্বয় করা হয় না। অন্যদিকে প্রকৃত জিএনআই বলতে আমরা বুঝি চলতি হিসাব থেকে যখন দামের সাথে সমন্বয় করা হয়, অর্থাৎ চলতি আর্থিক জিএনআই কে যখন দামের সাথে সমন্বয় করা হয় তাকে প্রকৃত জিএনআই বলা হয়। অর্থাৎ প্রকৃত জিএনআই এর সংজ্ঞায় সূত্রে আমরা লিখতে পারি আর্থিক জিএনআই কে দাম সূচক দ্বারা ভাগ করে যখন 100 সাথে গুণ করা হয় তখন তাকে প্রকৃত জিএনআই বলে। এখন আমরা দেখি নিট জাতীয় আয় বা নেট ন্যাশনাল প্রোডাক্ট অর ইনকাম, যা সংক্ষেপে এনএনআই বা এনএনপি নামে পরিচিত, তা বলতে আমরা কি বুঝি? কোনো নির্দিষ্ট সময়ে কোনো অর্থনীতিতে চূড়ান্ত পর্যায়ের দ্রব্য ও সেবার আর্থিক মূল্য থেকে মূলধন সামগ্রী ব্যবহারজনিত ব্যয় বা অবচয় মূল্য বাদ দিলে যা থাকে তাকে নিট জাতীয় আয় বা নেট ন্যাশনাল প্রোডাক্ট বা ইনকাম বলে। আমরা যদি সংক্ষেপে লিখি বা সূত্র হিসেবে লিখি তাহলে লিখতে পারবো এনএনআই অর এনএনপি সমান জিএনআই অর্থাৎ গ্রস ন্যাশনাল ইনকাম থেকে ডেপ্রিসিয়েশন কস্ট বা অবচয় মূল্য বাদ দিলে যা থাকে তাই হচ্ছে নিট জাতীয় আয়, অর্থাৎ এনএনআই বা এনএনপি সমান জিএনআই মাইনাস ডেপ্রিসিয়েশন কস্ট। তাহলে এতক্ষণ আমরা যা পড়লাম সেই বিষয়গুলোর উপর ভিত্তি করে তোমরা বাড়িতে যে কাজগুলো করবে বা যে প্রশ্নের উত্তরগুলো খুঁজে বের করবে সেগুলো হচ্ছে সামগ্রিক আয় কি, জিডিপি এবং জিএনআই এর মধ্যে পার্থক্যগুলো কি কি লিখে ফেলো, মোট ও নিট জাতীয় আয়ের মধ্যে দুটি পার্থক্য লিখো। অসংখ্য ধন্যবাদ।